নমস্কার, আমি সুশোভন। আপনারা দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল অদ্ভুত অথচ বাস্তব। 21 শতকের যুদ্ধ আর সীমান্তেই সীমাবদ্ধ নেই। আধুনিক বিশ্বের নতুন কৌশল হলো হাইব্রিড ওয়ারফেয়ার, অর্থাৎ কোনো দেশের ভেতরে কৃত্রিমভাবে বিশৃঙ্খলা সৃষ্টি করে সেই দেশের শাসন ব্যবস্থাকে পঙ্গু করে দেওয়া। সম্প্রতি দেশের রাজধানী দিল্লিতে ছাত্রদের ন্যায্য দাবিকে ঢাল বানিয়ে ভারতের আইন শৃঙ্খলা ও প্রশাসনিক নিরাপত্তাকে সম্পূর্ণ ভেঙে ফেলার এক আন্তর্জাতিক নীল নকশা বাস্তবায়নের চেষ্টা চালানো হয়েছিল। সংসদের গুরুত্বপূর্ণ অধিবেশন শুরু হওয়ার ঠিক মুখে রাজধানী শহরকে স্তব্ধ করে দেওয়ার এই সুপরিকল্পিত চক্রান্ত কেবল একটি সাধারণ প্রোটেস্ট ছিল না, এটি ছিল ভারতের অভ্যন্তরীণ স্থিতিশীলতা নষ্ট করার এক গভীর কৌশলগত চাল। কিন্তু ভারত সরকারের সঠিক সময়ে নেওয়া কঠোর সিদ্ধান্ত ও সিকিউরিটি ফোর্সের তৎপরতায় সেই বড় ধরনের বিপদ থেকে দেশ রক্ষা পেয়েছে। আজ আমরা এই চক্রান্তের প্রতিটি স্তর খুলে আলোচনা করব। আজকের প্রধান খবর হলো জাতীয় রাজধানী দিল্লির যন্তর মন্তর ও সংসদ ভবন চত্বরে সাধারণ শিক্ষার্থীদের পরীক্ষার দাবিকে সামনে রেখে শুরু হওয়া আন্দোলন রাতারাতি রূপ নেয় এক সহিংস সংঘাতের চেহারায়। দিল্লি পুলিশ ও র্যাপিড অ্যাকশন ফোর্সের যৌথ অভিযানে রাজধানীর স্পর্শকাতর এলাকা থেকে সমস্ত বেআইনি জমায়েত সরিয়ে দেওয়া হয়েছে। সূত্রের খবর, সংসদের নতুন অধিবেশন শুরু হওয়ার ঠিক প্রাক্কালে বেশ কিছু বাইরের রাজ্য থেকে আগত সুসংগঠিত দল রাজধানীর বিভিন্ন প্রবেশপথ অবরুদ্ধ করার চেষ্টা চালায়। আন্দোলনকারীদের একাংশের পক্ষ থেকে ল অ্যান্ড অর্ডার অমান্য করা এবং প্রশাসনিক ব্যারিকেড ভেঙে ফেলার চেষ্টা করা হলে পরিস্থিতি সামাল দিতে নিরাপত্তা বাহিনীকে বাধ্য হয়ে মৃদু লাঠিচার্জ ও স্থান খালি করার সিদ্ধান্ত নিতে হয়। সরকারের দাবি, সাধারণ ছাত্রছাত্রীদের কাঁধে বন্দুক রেখে দেশবিরোধী কিছু শক্তি রাজধানী স্তব্ধ করার চেষ্টা চালিয়েছিল, যা সময় মতো বানচাল করে দেওয়া সম্ভব হয়েছে। প্রিয় দর্শক, খবরটি শোনার পর আপনাদের কি মনে হয় না যে এই ঘটনার পেছনে সাধারণ দাবির চেয়েও বড় কোনো অদৃশ্য হাত কাজ করছে? প্রথম প্রশ্ন, যে আন্দোলন শুরু হয়েছিল শুধুই শিক্ষা ব্যবস্থা ও পরীক্ষার স্বচ্ছতার দাবি নিয়ে, হঠাৎ করে সেই আন্দোলনের মঞ্চে দেশের আন্তর্জাতিক নীতি, প্রতিরক্ষা আইন ও সংবিধানের বিশেষ অনুচ্ছেদ বাতিল করার মতো রাজনৈতিক স্লোগান কিভাবে উঠে এলো? দ্বিতীয় প্রশ্ন, সংসদের গুরুত্বপূর্ণ অধিবেশন শুরু হওয়ার ঠিক আগের রাতেই কেন হাজার হাজার মানুষকে নির্দিষ্ট পরিকল্পনা করে রাজধানীতে জড়ো হওয়ার এই গোপন প্রয়াস চালানো হলো? তৃতীয় প্রশ্ন, সাধারণ ছাত্রছাত্রীরা যখন বাড়িতে বসে তাদের ভবিষ্যৎ পরীক্ষার প্রস্তুতি নিচ্ছে, ঠিক সেই সময়ে রাস্তার মোড়ে হিংসা ছড়ানোর কাজ করছে কারা? এই প্রশ্নগুলোর উত্তর লুকিয়ে রয়েছে আন্তর্জাতিক রাজনীতির সেই অন্ধকার গলিতে, যেখানে ভারতের উত্থানকে স্তব্ধ করার জন্য বারবার নতুন টুলকিট তৈরি করা হয়। আজ আমাদের অত্যন্ত সতর্কতার সাথে বুঝতে হবে যে ভূ রাজনীতি বা জিওপলিটিক্সের ময়দানে কোনো কিছুই আকস্মিক বা কাকতালীয় নয়। আমাদের প্রতিবেশী দেশ বাংলাদেশ কিংবা অতীতে শ্রীলঙ্কায় যেভাবে আন্তর্জাতিক ছক কষে রাতারাতি সাধারণ মানুষের অসন্তোষ ও আবেগিত ক্ষোভকে কাজে লাগানো হয়েছিল, ঠিক সেভাবেই একটা নির্বাচিত সরকারকে উপড়ে ফেলে পুরো দেশকে চরম বিশৃঙ্খলা ও গৃহযুদ্ধের মুখে ঠেলে দেওয়া হয়েছিল। এই ধরনের পরিকল্পিত মডেলকে আন্তর্জাতিক পরিভাষায় বলা হয় রেজিম চেঞ্জ স্ট্র্যাটেজি বা কালার রিভলিউশন। ভারতকে ভেতর থেকে পঙ্গু করে দেওয়ার জন্য ঠিক এই একই আন্তর্জাতিক প্লেবুক বা কৌশল দীর্ঘকাল ধরে আমাদের দেশের মাটিতে প্রয়োগ করার অপচেষ্টা চলছে। সাধারণ ছাত্রছাত্রীদের পড়াশোনা, পরীক্ষার স্বচ্ছতা কিংবা কেরিয়ার সম্পর্কিত যে কোনো ক্ষোভ ও দাবি শতভাগ ন্যায্য হতে পারে। একটি গণতান্ত্রিক রাষ্ট্রের সরকারও সবসময় সেই দাবিগুলো গুরুত্ব সহকারে শুনতে ও সমাধান করতে প্রস্তুত থাকে। কিন্তু আসল বিপদ তখনই ঘটে যখন সেই পবিত্র আন্দোলনকে কিছু পেশাদার আন্দোলনকারী, উগ্র মতাদর্শের গোষ্ঠী এবং আন্তর্জাতিক স্বার্থান্বেষী সিন্ডিকেট নিজেদের কবজায় নিয়ে নেয়। এই ধরনের ভূরাজনৈতিক চক্রান্ত মূলত তিনটি সুনির্দিষ্ট ধাপে বাস্তবায়িত করা হয়। প্রথমে সমাজের অত্যন্ত স্পর্শকাতর কোনো বিষয়কে বেছে নেওয়া হয়, যেমন ছাত্র সমাজ বা পরীক্ষার বিষয়টি, কারণ তরুণ প্রজন্মের আবেগ ও অনিশ্চয়তাকে খুব সহজে উস্কে দেওয়া যায় এবং সাধারণ মানুষের সহানুভূতিও খুব দ্রুত পাওয়া যায়। পরবর্তী ধাপে সোশ্যাল মিডিয়া ও বিভিন্ন ডিজিটাল প্ল্যাটফর্মকে ব্যবহার করে তৈরি করা হয় ভুয়া বয়ান বা ফেক ন্যারেটিভ। অ্যালগরিদমকে ম্যানিপুলেট করে এবং বিভ্রান্তিকর তথ্য ছড়িয়ে সাধারণ মানুষের মনে সরকার ও প্রশাসনের বিরুদ্ধে তীব্র ক্ষোভ তৈরি করা হয়। শেষ ধাপে হাজার হাজার মানুষকে সংগঠিত করে রাজপথে নামানো হয়, উদ্দেশ্য একটাই,
দেশের রাজধানী, আন্তর্জাতিক হাইওয়ে এবং সংসদ ভবনের মতো স্পর্শকাতর এলাকা অবরুদ্ধ করে পুরো প্রশাসনিক ব্যবস্থাকে পঙ্গু করে দেওয়া। দিল্লির সাম্প্রতিক ঘটনার দিকে তাকালে আমরা ঠিক এই একই প্যাটার্ন অত্যন্ত স্পষ্টভাবে দেখতে পাই। একদিকে দেশের প্রকৃত ছাত্রছাত্রীরা যখন নিজেদের ভবিষ্যৎ ও নতুন পরীক্ষার প্রস্তুতি নিয়ে চিন্তিত, ঠিক সেই সময় কিছু বিশেষ সুবিধাভোগী গোষ্ঠী সেই ছাত্রদের পেছনে ঠেলে দিয়ে নিজেরা সামনে চলে আসে। তারা দেশের প্রশাসনিক আইন শৃঙ্খলা সম্পূর্ণ অমান্য করে, নিরাপত্তার কাজে নিযুক্ত পুলিশকর্মীদের ওপর নির্বিচারে পাথর ছুঁড়ে উস্কানি দিতে শুরু করে, যাতে পুলিশ বাধ্য হয়ে আত্মরক্ষা ও জাতীয় সম্পত্তি রক্ষার্থে বল প্রয়োগ করে। আর ঠিক এই জায়গাটিতেই শুরু হয় আসল খেলা। পুলিশ বল প্রয়োগ করা মাত্রই সেই ছবি ও ভিডিও কাটছাট করে আন্তর্জাতিক মিডিয়ার কাছে তড়িঘড়ি পৌঁছে দেওয়া হয়, যাতে বিশ্বজুড়ে প্রচার করা যায় ভারতে গণতন্ত্র বিপন্ন। এটি একটি অত্যন্ত বিপজ্জনক ও বিষাক্ত ন্যারেটিভ বিল্ডিংয়ের খেলা, যার মূল উদ্দেশ্য ভারত সরকারের উপর আন্তর্জাতিক চাপ সৃষ্টি করা এবং আন্তর্জাতিক অর্থনৈতিক মঞ্চে ভারতের ক্রমবর্ধমান ভাবমূর্তি ও বিনিয়োগের পরিবেশকে কালিমালিপ্ত করা। এটি কোনো সাধারণ প্রতিবাদ নয়, এটি ভারতের সার্বভৌমত্বের উপর পরিচালিত একটি সুপরিকল্পিত হাইব্রিড ওয়ারফেয়ার। আজ বিশ্ব রাজনীতির মানচিত্রে ভারতের অবস্থান অভূতপূর্ব গতিতে শক্তিশালী হচ্ছে। আমাদের দ্রুত বর্ধনশীল অর্থনীতি, প্রযুক্তির বিকাশ এবং আন্তর্জাতিক সীমান্তে ভারতের উত্তরোত্তর সামরিক আত্মনির্ভরশীলতা বিশ্বমঞ্চের বেশ কিছু নির্দিষ্ট প্রভাবশালীদের রাতের ঘুম কেড়ে নিয়েছে। এদেরই ভূরাজনৈতিক ভাষায় বলা হয় ডিপ স্টেট। বিশ্ব রাজনীতিতে একটি আত্মনির্ভরশীল, অর্থনৈতিকভাবে স্বাধীন এবং ভূরাজনৈতিকভাবে প্রভাবশালী ভারত অনেকেরই পছন্দের তালিকায় নেই, কারণ ভারত শক্তিশালী হওয়া মানে আন্তর্জাতিক ক্ষমতার ভারসাম্যে পরিবর্তন আসা। আর তাই সরাসরি যুদ্ধ না করে ভারতকে ভেতরের থেকে দুর্বল করার জন্য প্রতিনিয়ত হাজার হাজার কোটি টাকার চক্রান্ত ছকা হয়। এই কাজের জন্য আন্তর্জাতিক এনজিও, তথাকথিত মানবাধিকার সংগঠন এবং কিছু বিদেশি থিঙ্ক ট্যাঙ্কের নাম ব্যবহার করা হয়। তথাকথিত অনুদান বা ফরেন ফান্ডিংয়ের নামে এই বিপুল পরিমাণ অর্থ গোপন চ্যানেলে ভারতে পাঠানো হয়, যাতে দেশের অভ্যন্তরীণ শান্তি ও উন্নয়নকে বারবার থমকে দেওয়া যায়। দিল্লির সম্প্রতি ঘটে যাওয়া বিশৃঙ্খলার পেছনেও ঠিক এই ধরনের একটি সুসংগঠিত আন্তর্জাতিক নেটওয়ার্ক কাজ করেছে। গোয়েন্দা অনুসন্ধানে অত্যন্ত চাঞ্চল্যকর তথ্য সামনে এসেছে। সেখানে দেখা গেছে আন্দোলনকে রাজপথে উগ্র চেহারা দেওয়ার জন্য মাঝরাতে ব্যবহার করা হয়েছিল গোপন গুগল ফর্মস এবং এনক্রিপ্টেড মেসেজিং অ্যাপস। এর মাধ্যমে বিশেষ কিছু স্থান থেকে আসা আন্দোলনকারীদের কাছে সুনির্দিষ্ট নির্দেশনা পাঠানো হচ্ছিল, ঠিক কখন এবং কিভাবে পুলিশের ব্যারিকেড ও ব্লকেডস ভাঙতে হবে। সবচেয়ে উদ্বেগের বিষয় হলো ভারতে কার্যক্রম স্থগিত হওয়া বা নিষিদ্ধ ঘোষিত বেশ কিছু বিদেশি মানবাধিকার সংস্থার নাম অঙ্কিত ব্যানার ও নির্দেশিকা এই বেআইনি জমায়েতের ঠিক পেছনে চালিকা শক্তি হিসেবে কাজ করছিল। আর এই সমস্ত চক্রান্ত বাস্তবায়নের জন্য যে রণকৌশলটি ব্যবহার করা হয়, সামরিক বিজ্ঞানে তাকে বলা হয় হিউম্যান শিল্ড স্ট্র্যাটেজি বা মানব ঢাল কৌশল। এই কৌশলের আওতায় আন্তর্জাতিক মাফিয়া ও উস্কানিদাতারা নিজেরা পেছনের সারিতে নিরাপদ দূরত্বে থাকে বা আড়ালে লুকিয়ে থাকে, আর আন্দোলনের একদম সামনের সারিতে বসিয়ে দেওয়া হয় বয়স্ক মানুষ, শারীরিক প্রতিবন্ধী এবং মহিলাদের। এই নোংরা চালের পেছনে উদ্দেশ্য অত্যন্ত পরিষ্কার। প্রশাসন যদি দেশের সাধারণ মানুষ ও রাজধানীর নিরাপত্তা রক্ষা করতে বা ল অ্যান্ড অর্ডার বজায় রাখতে শক্ত আইনি পদক্ষেপ নেয়, তবে সামনে থাকা এই দুর্বল মানুষদের আঘাতপ্রাপ্ত করে খুব দ্রুত আন্তর্জাতিক মিডিয়ায় ভিকটিম কার্ড খেলা যাবে। প্রশাসন লাঠি উঁচিয়ে কঠোর হলেই অমনি ক্যামেরার সামনে তুলে ধরা হবে করুণ দৃশ্য, আর প্রচার করা হবে যে সরকার দেশের মানুষের উপর অত্যাচার করছে। এর ফলে একদিকে যেমন সাধারণ ছাত্রদের আসল দাবির জায়গাটি সম্পূর্ণ ঢাকা পড়ে যায়, অন্যদিকে দেশের ভেতরে কৃত্রিমভাবে একটি সিভিল আনরেস্ট বা গৃহযুদ্ধের চরম পরিস্থিতি তৈরি করে সরকারকে ব্যাকফুটে ফেলার চেষ্টা করা হয়। কিন্তু ভারতের বর্তমান নিরাপত্তা প্রশাসন ও স্বরাষ্ট্রমন্ত্রক আন্তর্জাতিক এই টুলকিটের ছক বহু আগেই ধরে ফেলেছে। ফলে এবার আর তাদের তৈরি ফাঁদে পা না দিয়ে অত্যন্ত সুচতুর ও পেশাদার উপায়ে এই উস্কানিদাতা ও মাস্টার মাইন্ডের চক্রান্ত নস্যাৎ করে দেওয়া সম্ভব হয়েছে। ভারত সরকার ও কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক শুরু থেকেই এই বিষয়ে জিরো টলারেন্স নীতি গ্রহণ করেছে, কারণ যে কোনো গণতান্ত্রিক দেশে প্রতিবাদ করার অধিকার সবার আছে, কিন্তু প্রতিবাদের নামে দেশের রাজধানীকে বন্দী করা বা ন্যাশনাল সিকিউরিটি হুমকির মুখে ফেলার অধিকার কারোর নেই।
স্বরাষ্ট্রমন্ত্রকের নির্দেশে যেভাবে র্যাপিড অ্যাকশন ফোর্স এবং দিল্লি পুলিশ সঠিক সময়ে পদক্ষেপ নিয়ে যন্তর-মন্তর ও সংলগ্ন এলাকা খালি করেছে তা সত্যিই প্রশংসনীয়। আন্দোলনকারীরা আশা করেছিল তারা দীর্ঘদিন রাস্তা দখল করে রাখবে এবং সরকারকে ব্ল্যাকমেল করবে, কিন্তু প্রশাসন খুব সতর্কতার সাথে পেশাদার উস্কানিদাতাদের চিহ্নিত করে আটক করেছে এবং প্রকৃত ছাত্রছাত্রীদের সুরক্ষিত রেখে এলাকা খালি করে দিয়েছে। এর পাশাপাশি কিছু ব্যক্তি যেভাবে অনশন বা ভুয়া অসুস্থতার নাটক সাজিয়ে দেশের আবেগ নিয়ে খেলার চেষ্টা করছিল, বিচার বিভাগ সেখানেও অত্যন্ত শক্ত অবস্থান নিয়েছে। উচ্চ আদালত পরিষ্কার জানিয়ে দিয়েছে যে চিকিৎসার নামে বা অনশনের নামে বিচার প্রক্রিয়া ও প্রশাসনিক কাজ আটকে রাখা যাবে না। আদালত ও প্রশাসনের এই যৌথ ও কঠোর ভূমিকার কারণেই আজ ভারতের রাজধানী বড় ধরনের রক্তপাত বা বিশৃঙ্খলা থেকে রক্ষা পেয়েছে। সরকারের এই স্পষ্ট বার্তা বুঝিয়ে দিয়েছে ভারতের অভ্যন্তরীণ বিষয়ে কোনো ধরনের বিদেশি হস্তক্ষেপ বা রাজপথের মাধ্যমে সরকার ফেলার চক্রান্ত বরদাস্ত করা হবে না। আমাদের সবসময় মনে রাখতে হবে, আজ আমরা আন্তর্জাতিক ক্ষেত্রে যে জায়গায় দাঁড়িয়ে আছি সেখানে দেশের ভেতরে সামান্য বিশৃঙ্খলাও বড় আন্তর্জাতিক সমস্যা তৈরি করতে পারে। ভারত যখন বিশ্বে নিজের জায়গা শক্ত করছে, যখন আমরা সামরিক ক্ষেত্রে আত্মনির্ভরশীল হচ্ছি এবং বড় বড় অর্থনৈতিক চুক্তি স্বাক্ষর করছি, তখন এই ধরনের কৃত্রিম আন্দোলন ভারতের অগ্রগতিকে কয়েক বছর পিছিয়ে দেওয়ার ক্ষমতা রাখে। আমাদের দেশের প্রধান বিরোধী দল বা কিছু রাজনৈতিক গোষ্ঠী যদি কেবল ক্ষমতার লোভে এই ধরনের অরাজকতার সমর্থন করে, তবে তা অত্যন্ত দুঃখজনক। রাজনীতি করার হাজারটা উপায় আছে, কিন্তু দেশের সুরক্ষার সাথে আপোষ করে বা বিদেশি এজেন্ডাকে সমর্থন জানিয়ে রাজনীতি করা রাষ্ট্রদ্রোহের শামিল। আজ সাধারণ মানুষকে বুঝতে হবে যে কারা দেশের জন্য কাজ করছে আর কারা দেশের ভেতরে থেকে দেশকে দুর্বল করার চেষ্টা করছে। যে ছাত্ররা সত্যিই পড়াশোনা করছে তারা জানে যে কোনো সমস্যার সমাধান আলোচনার মাধ্যমে সম্ভব, রাস্তা দখল করে বা পাথর ছুঁড়ে নয়। আন্তর্জাতিক স্তরে ভারত সরকারের এই দৃঢ় ও দূরদর্শী পদক্ষেপ পরিষ্কার করে দিয়েছে যে ভারত এখন আর আগের মতো দুর্বল রাষ্ট্র নয়, যে কেউ এসে রাজপথে বিশৃঙ্খলা তৈরি করে দেশকে পঙ্গু করে দেবে। পরিশেষে একটা কথাই বলবো, ভারতের শক্তি লুকিয়ে রয়েছে আমাদের একতায় এবং আমাদের জাতীয় সচেতনতায়। কোনো ভুয়ো খবর বা কোনো সুসংগঠিত চক্রান্তের ফাঁদে পা না দিয়ে দেশে শান্তি বিরাজ করতে দিন। ভারত সরকার দেশের আইন, সংবিধান এবং নাগরিকদের সুরক্ষায় যেভাবে দৃঢ় প্রতিশ্রুতিবদ্ধ, সাধারণ নাগরিক হিসেবে আমাদেরও দেশের আইন শৃঙ্খলা রক্ষায় প্রশাসনকে সহযোগিতা করা উচিত। রাজধানীকে পঙ্গু করার সমস্ত চক্রান্ত আজ ব্যর্থ হয়েছে। ভারতের বিচার ব্যবস্থা ও প্রশাসনিক ব্যবস্থা বিজয়ী হয়েছে। এটাই হলো আজকের নিটল বাস্তব। ভিডিওটি আপনার কেমন লাগলো তা কমেন্ট বক্সে অবশ্যই জানান। দেশের নিরাপত্তা ও ভূরাজনীতি সম্পর্কিত সঠিক এবং নিরপেক্ষ বিশ্লেষণ পেতে আমাদের অদ্ভুত অথচ বাস্তব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটি সবার সাথে শেয়ার করুন। আমি সুশোভন আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। দেখা হবে পরবর্তী কোনো অত্যন্ত গুরুত্বপূর্ণ জিওপলিটিক্যাল অ্যানালিসিসে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় হিন্দ, বন্দে মাতরম, ভারত মাতা কি জয়।